আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে একটু আলোচনা করব। তো কোয়ান্টাম মেকানিক্স এলো কেন? 1900 সাল পর্যন্ত আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স, থার্মোডাইনামিক্স, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি এই সমস্ত জিনিস দিয়ে বিভিন্ন ন্যাচারাল ইভেন্টগুলোকে মোডললেস এক্সপ্লেন করা যেত এবং এক্সপেরিমেন্টালি ভেরিফাই করা হতো। সেটা কিন্তু 1900 সাল পর্যন্ত। তখনও পর্যন্ত এমন কিছু ছিল না যেগুলো এই সমস্ত থিওরি মানে ক্লাসিক্যাল থিওরিগুলোকে দিয়ে এক্সপ্লেন করা যেত না। কিন্তু 1900 সালে তখন ভেবেছিল সায়েন্টিস্টরা যে ফিজিক্সটা স্যাচুরেট করে গেছে, কিন্তু দেখা গেল বেশ কিছু প্রবলেম 1900 সালের পরবর্তী মানে 1900 সালের আশেপাশে বেশ কিছু প্রবলেম দেখা গেল। কী সেই প্রবলেম? দেখা গেল 20th সেঞ্চুরির বিগিনিংয়ে 1905 সালে ফার্স্টে আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি দিলেন, যেটা হাই ভেলোসিটির জন্য দেখা গেল নিউটনিয়ান মেকানিক্সটা ভ্যালিডিটি দেখা যাচ্ছে না। তারপরে লরেন্স ট্রান্সফরমেশন ফর্মুলা, যেটা কিনা যখন ভেলোসিটিটা কম্পারেবল টু দ্য ওয়েভলেন্থ অফ টু দ্য স্পিড অফ লাইট হয় তখন লরেন্স ট্রান্সফরমেশন অ্যাপ্লিকেবল হয়, তখন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। তখন আবার দেখা গেল বেশ কিছু টেকনোলজিক্যাল ফল্ট, মানে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট তখন হচ্ছিল না। কেন? আমরা তখন অ্যাটমের মধ্যেকার জিনিসপত্র সম্পর্কে কোনো ধারণা পাচ্ছিলাম না। তখন এক্সপেরিমেন্টাল ডিভাইসগুলো অতটা উন্নত ছিল না। তাই এর পরবর্তী সময় দেখা গেল বিভিন্ন অ্যাটমিক জিনিসপত্র এক্সপ্লেন করতে গিয়ে আমাদের প্রবলেম হচ্ছে। সেরকম বেশ কিছু প্রবলেম, যেমন ক্লাসিক্যাল থিওরি অনেক সময় ফেল করলো, ব্ল্যাকবডি রেডিয়েশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, এই সমস্ত জিনিসপত্র ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করা গেল না। 1887 সালে, এখানে বলে রাখা ভালো যে 1887 সালে হার্জ নামক এক সায়েন্টিস্ট প্রথম ফটো ইলেকট্রিক এফেক্ট দেখেছিল, কিন্তু সেটাকে তিনি এক্সপ্লেন করতে পারেনি ক্লাসিক্যাল থিওরির সাহায্যে। এবং আমরা এখন সবাই জানি যে আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টকে কোয়ান্টাম থিওরির মাধ্যমে এস্টাবলিশ করতে সক্ষম হয়েছিলেন এবং 1905 সালে তিনি নোবেল পেয়েছিলেন এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। কিন্তু এই কোয়ান্টাম জিনিসটা এলো কী করে? মূলত ব্ল্যাকবডি রেডিয়েশনের সময় বিভিন্ন সায়েন্টিস্ট ব্ল্যাকবডি রেডিয়েশনের সময় একটা এক্সপেরিমেন্টাল কার্ভ পাওয়া গিয়েছিল, যেটা এনার্জি ডেন্সিটি ভার্সেস ল্যামডার রেসপেক্টে একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ পাওয়া গিয়েছিল, যেটা অনেকটা এরকম দেখতে। যদি ইউ ল্যামডাকে আমি এনার্জি ডেন্সিটি বলি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করি, আর ল্যামডাটাকে ওয়েভলেন্থ হিসেবে ধরি আর এক্স অ্যাক্সিসে প্লট করি, তাহলে অনেকটা এইরকম একটা কার্ভ পাওয়া যাচ্ছিল। এই পিকটা হচ্ছে ল্যামডা এ ম্যাক্সিমাম। সেটা বিভিন্ন টেম্পারেচারে, যখন টেম্পারেচারটা বাড়াচ্ছি তখন কার্ভটা হয়ে যাচ্ছে আমার এরকম হয়ে যাচ্ছে কার্ভটা, মানে পিকটা টেম্পারেচার যত বাড়াচ্ছি পিকটা কিন্তু আমার সরে আসছে। এটা ল্যামডা M2, এটা ল্যামডা M1। ছবি নোংরা করে লাভ নেই, এই যে এরকম একটাই কার্ভ দেখায় আপাতত, এরকম এক্সপেরিমেন্টাল কার্ভ এরকম ছিল। এক্সপেরিমেন্টাল কার্ভটা এরকম ছিল, এটা হচ্ছে ল্যামডা M ম্যাক্সিমাম পিক। তো এই এক্সপেরিমেন্টাল কার্ভটাকে এক্সপ্লেন করতে পারছিল না। ফার্স্ট সায়েন্টিস্ট যিনি এক্সপ্লেন করেছিলেন তিনি ছিলেন উইন দুটো ল দিয়েছিলেন, ফার্স্ট ডিসপ্লেসমেন্ট ল আর একটা ডিস্ট্রিবিউশন ল। ডিসপ্লেসমেন্ট লয়ে বললেন যে এই পিক ভ্যালু ইন্টু টেম্পারেচার, এটা একটা কনস্ট্যান্ট। আর ডিসপ্লেসমেন্ট লয়ে বললেন এনার্জি ডেন্সিটিটা ভ্যারি করছে একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু এফ ল্যামডা টি ডি ল্যামডা, মানে এনার্জি ডেন্সিটিটা ইউ ল্যামডা ডি ল্যামডাটা
a by lambda to the power 5 f lambda t d lambda এর রেসপেক্টে ভ্যারি করছে। এটা উইন বললেন, কিন্তু দেখা যাচ্ছে এই রেজাল্টটা অ্যাপ্লাই করলে আমি শুধু লো ওয়েভলেন্থের ক্ষেত্রে এই রেজাল্টটা ভ্যালিড হচ্ছে, এই এক্সপেরিমেন্টাল কার্ভের মতন একটা রেজাল্ট পাচ্ছি, কিন্তু হাই ওয়েভলেন্থের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না। তাই এই লটা আমাদের বাদ দিতে হলো। সেকেন্ড যিনি বললেন র্যালে জিন্স নামক এক সায়েন্টিস্ট, র্যালে জিন্স, র্যালে জিন্স বললেন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কতগুলি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, যেগুলোকে আমরা রেজোনেটর বলি, সেগুলোর অসিলেশনের জন্যই আমরা কী পাচ্ছি, সেগুলোর অসিলেশনের জন্যই আমরা ব্ল্যাকবডি রেডিয়েশনটা পাচ্ছি। কিন্তু সেক্ষেত্রে তিনি স্টেশনারি ওয়েভের কনসেপ্ট আনলেন। স্টেশনারি ওয়েভ কি, এবং তিনি বললেন যে এনার্জি এক্সচেঞ্জটা একটা কন্টেনারের মধ্যে যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাকে আমি অ্যাজিউম করি, তাহলে এনার্জি এক্সচেঞ্জটা কিন্তু ওয়ালে গিয়ে যখন ধাক্কা খাচ্ছে তখন এনার্জির এক্সচেঞ্জ কিন্তু হচ্ছে। এখানে স্টেশনারি ওয়েভের কনসেপ্ট আসছে। স্টেশনারি ওয়েভ কাকে বলে? যখন একটা প্রোগ্রেসিভ ওয়েভ, দুটো প্রোগ্রেসিভ ওয়েভ অপোজিট ডিরেকশনে আসে এবং একটা ওয়ালের ভেতরে আমরা তাকে যখন রেজাল্টেন্ট ওয়েভটা একটা স্টেশনারি ওয়েভের মতন বিহেভ করে, তখন এই সিস্টেমটাকে স্টেশনারি ওয়েভ বলছি। এক্ষেত্রে নোট রেলে জিন্সও ক্লাসিক্যাল থিওরির বেসিসে ব্ল্যাকবডি রেডিয়েশনটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলেন, যাতে এক্সপেরিমেন্টাল কার্ভটার সাথে রেজাল্টটা ম্যাচ খায়। এই নিরিখে তিনি ইকুইপার্টিশন থিওরামটা ব্যবহার করলেন। ইকুইপার্টিশন অফ এনার্জি, সেক্ষেত্রে তিনি ডিস্ট্রিবিউশনটা এইভাবে পেলেন, সাম ইউ ল্যামডা ডি ল্যামডা এনার্জি ডিস্ট্রিবিউশন হতো, এখানে একটা কোয়ান্টিটি পেলেন ইনটু ডি ল্যামডা। এই কোয়ান্টিটিটাকে এইদিকে এনার্জি ডেন্সিটি আছে আর এদিকে ওয়েভলেন্থ আছে, আর এদিকে এটাকে ইউ ল্যামডা, তো এনার্জি ডেন্সিটি বেশ ইউ ল্যামডাই দিই, ইউ ল্যামডা ডি ল্যামডা এনার্জি ডেন্সিটি। এটাকে বলছে এনার্জি ডেন্সিটি অফ রেডিয়েশন between lambda and lambda plus d lambda within the body, and this is known as Rayleigh-Jeans formula or distribution formula. এখানে নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম এই জায়গাটায় বসবে, নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম উইথ ওয়েভলেন্থ বিটুইন ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা পার ভলিউম, ইউনিট ভলিউম। এই কোয়ান্টিটিটাকে আমাদের বার করতে হবে অন দ্য বেসিস অফ মোট ক্যালকুলেশন অফ স্টেশনারি ওয়েভ। সেই ক্যালকুলেশনটা একটু ছোট্ট করে দেখা যাক। আমরা 1D ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জানি, ডেল টু ফাই ডেল এক্স টু ইজ ইকুয়াল সাম 1/c স্কোয়ার ডেল টু ফাই ডেল টি টু। এটাই যখন 3 ডাইমেনশনাল স্পেসে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমে আমরা দেখব, তখন সেটা পাবো গ্র্যাড স্কোয়ার ফাই ইজ ইকুয়াল 1/c স্কোয়ার del 2 phi del t2। এটা বেশ। এবার এই 1ডির ক্ষেত্রে এক্স পার্টের সলিউশন, 1ডিটার সলিউশনটা একটু দেখা যাক। 1ডিটার সলিউশনটা কীভাবে করতে হয়? সেপারেশন অফ ভেরিয়েবলে, যেখানে ফাইকে একটা এক্সের ফাংশন ধরা হয় আর টিটাকে টাইমের ফাংশন, এই দুটোর প্রোডাক্ট হিসেবে ফাইটাকে ধরা হয়। ফাই মানে এক্স আর টি এর ফাংশন। তাহলে এখান থেকে ডেল ফাই ডেল এক্স পেয়ে যাচ্ছি টি ইন্টু ডিএক্স বাই স্মল ডিএক্স দিস, অ্যান্ড ডেল ফাই ডেল টি এটা পেয়ে যাচ্ছি এক্স ইন্টু ডি টি ডিভাইডেড বাই স্মল টি ডিটি।
ওকে, তাহলে এটা যদি সেকেন্ড অর্ডার করি তাহলেও এটারও সেকেন্ড অর্ডার পাবো, এটাই পাবো। এত তো সুন্দর। এবার এই ভ্যালুগুলোকে এইখানে বসানো যাক। এখানে বসিয়ে দিলে কি পাই, তো ইকুয়েশনটা লাগবে। এখানে বসিয়ে দিলে পাচ্ছি টি ইন্টু d2x dx2 is equal 1 by c square x d2t dt2 this। এটাকে একটা কে স্কোয়ার ধরে নিতে হয় সে। আচ্ছা, তার আগে আমি বোথ সাইডে এক্সটি দিয়ে ডিভাইড করে নিচ্ছি। তাহলে এই পার্টটা পেয়ে যাচ্ছি 1 বাই এক্স, এক্সটি দিয়ে ডিভাইড করছি, তাহলে 1 বাই এক্স d2x dx2 1 by c square t d2t dt2 both side x dividing both side by xt। তাহলে এরকম পেলাম। এটাকে ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার ধরে নিচ্ছি, তাহলে এই পার্টটা পাচ্ছি d2x dx2 প্লাস কে স্কোয়ার এক্স ইজ ইকুয়াল 0। এটা সলিউশন আমরা জানি, এসএইচএম ইকুয়েশনের সলিউশন। তাহলে x সমান লিখতে পারি a cos kx প্লাস b sin kx। আমাদের এই এক্স পার্ট সলিউশনটাই লাগবে মেনলি, এই এক্স পার্ট সলিউশনটা আমাদের লাগবে। তাহলে সিমিলারলি আমি এই 3-ডাইমেনশনাল ইকুয়েশনটাকেও এক্স পার্ট বার করতে পারি। এক্স পার্টটা হয়ে যাবে আমার এ, যদি প্রোপাগেশন কনস্ট্যান্টটাকে মানে ওটা প্রোপাগেশন কনস্ট্যান্টটাকে এক্স পার্টের জন্য কে এক্স ধরি, তাহলে এটা হয়ে যাবে এ কস কে এক্স ইন্টু এক্স প্লাস বি সাইন কে এক্স ইন্টু এক্স, এটা আসবে। এবার আমার বাউন্ডারি কন্ডিশন আছে কিছু। আমি ব্ল্যাক বডিটাকে একটা চেম্বারের কনসিডার করেছি। এবার বাউন্ডারি কন্ডিশন অ্যাট এক্স ইকুয়াল টু 0, আমার ডিসপ্লেসমেন্টটা 0 মানে এক্স ইকুয়াল টু 0। আবার এক্স ইকুয়াল টু, যদি এটা ডাইমেনশনটা ভলিউমটা যদি মানে তিন দিকের লেন যদি এল এক্স এল ওয়াই এল জেড হয়, তাহলে এল এক্স এল ওয়াই এল জেড ইন্টু মানে এই তিনটে প্রোডাক্ট হয়ে যাবে ভলিউম অফ দ্য, এটাকে যদি একটা আয়তঘন বা প্যারালালো পাইপ ধরে নিই তাহলে এরকম আসবে। তাহলে যার লেন্থ হচ্ছে এল এক্স এল ওয়াই আর এল জেড, তাহলে এক্স পার্টে আমার এখান থেকে পাচ্ছি কি এক্স ইকুয়াল টু এল এক্সেও ডিসপ্লেসমেন্টটা 0, মানে এই টার্মিনালে 0 আর এই টার্মিনালে 0 বের করে নিয়েছি। এটা হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন, এটা আর এটা অ্যাপ্লাই করলে এখানে কি পাচ্ছি, পাচ্ছি 0। ফার্স্ট কন্ডিশনটা অ্যাপ্লাই করছি, তাহলে পাচ্ছি 0 ইকুয়াল টু বি জিরো ইকুয়াল টু
এ পাচ্ছি, শুধু এই পার্টে 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এ ইকুয়াল টু 0 পাচ্ছি। তাহলে আপডেটেড এক্স হয়ে গেল আমার অনলি বি সাইন কে এক্স ইন্টু এক্স। এবার সেকেন্ড বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করছি। at x equal to lx, at x equal to lx, x part becomes 0, তাহলে 0 is equal b sin kx into lx. Now b never be 0, as because in that case the solution will be non-trivial, so the solution becomes trivial one. So sin kx into lx must be 0, therefore kx lx আমি লিখতে পারি পি পাই, যেখানে পি একটা ইন্টিগ্রাল মাল্টিপল প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 অ্যান্ড সো অন, কিন্তু 0 কখনোই নয়। কেন? 0 হলে কে এক্সটা আমার 0 চলে আসছে, সেটা আমি চাইছি না। তাহলে পি এর মানটা 0 হবে না, ইন্টিগ্রাল মাল্টিপল হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কে এক্স সমান সমান পেয়ে যাচ্ছি পি পাই বাই এল এক্স, এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। সিমিলারলি কে ওয়াই পাবো পি কিউ, ইন দ্যাট কেস কনস্ট্যান্টটা কিউ ধরবো, তাহলে কিউ পাই বাই এল ওয়াই, আর কে জেড হচ্ছে আর পাই বাই এল জেড। দেন এবার এই ভ্যালুটা আমি কোথায় বসাবো? ভ্যালুটা আমি বসাবো এই ইকুয়েশনে, এই ইকুয়েশনটা। তাহলে এক্স ওয়াই জেড পার্ট আমি পেয়ে যাচ্ছি, এক্স পার্ট পেয়ে গেলাম পি সাইন পি পাই এক্স ডিভাইডেড বাই এল এক্স, এখান থেকে পাচ্ছি এই যে তাহলে এর জায়গায় বি হবে, বি ধরেছিলাম সাইনের কোএফিসিয়েন্টটা, এখানে বি হবে, বি বসিয়ে দিলাম। তাহলে বি সাইন পি পাই এক্স বাই এল এক্স, তাহলে ওয়াই সমান সমান পাচ্ছি একটা ই ওয়ান ধরে নিলাম কনস্ট্যান্ট ইন্টু সাইন পি পাই কিউ পাই, এখানে কিউ আই এর ভ্যালু তো কিউ পাই বাই এল ওয়াই, তাহলে কিউ পাই বাই এল ওয়াই আমি আর বসাচ্ছি না, ওয়াই ইকুয়াল টু এই ওয়ান ধরলাম কনস্ট্যান্ট সাইন কিউ পাই বাই ওয়াই বাই এল ওয়াই। এটা সিমিলারলি জেড হয়ে যাবে একটা ডি ধরলাম কনস্ট্যান্ট সাইন আর পি জেড ডিভাইডেড বাই এল জেড, এরকম। তাহলে ফাই আমার হয়ে যাচ্ছে ফাই পি কিউ আর হয়ে যাচ্ছে আমার তিনটে কনস্ট্যান্টের গুণফলটা আমি ধরে নিলাম ফাই নট, তাহলে ফাই নট ইন্টু সাইন দিস সাইন পি পাই এক্স বাই এল এক্স, সাইন কিউ পাই ওয়াই বাই এল ওয়াই অ্যান্ড সাইন আর পাই জেড বাই এল জেড। এটা একটা ইকুয়েশন নাম দেবো, ডট 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 লিখলাম না, এটা একটা ইকুয়েশন নাম দেব 2, আর আগের এই ইকুয়েশনটাকে নাম দিয়েছি 1, এটার 1, তাহলে এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এবার ওমেগা ইকুয়াল টু সি কে আমরা জানি ফ্রম দ্য কনসেপ্ট অফ লাইট, কনসেপ্ট অফ এসএইচএম, তাহলে ওমেগা স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান কে স্কোয়ার, কে স্কোয়ার মানে কি কে এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার প্লাস কে জেড স্কোয়ার, মানে পাই এ স্কোয়ার কে এক্স কে ওয়াই কে জেড এখানে আছে,
তাহলে পাই স্কোয়ারটা কমন, এখানে সবাই পাই আছে এখানে, তাহলে পাই স্কোয়ার কমন, পি স্কোয়ার ডিভাইডেড বাই এল এক্স স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এল ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার হলো। এবার এই ভ্যালুটা আগের ইকুয়েশনে বসিয়ে দিলে আর ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ যদি বসিয়ে দিই তাহলে পাবো আমি পি স্কোয়ার, এই ইকুয়েশন থেকে পাচ্ছি পি স্কোয়ার ডিভাইডেড বাই 4 ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ বসাচ্ছি, নিউ যেখানে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ওমেগা ভালো করে লিখি, ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ, নিউ ফ্রিকোয়েন্সি ধরেছি, তাহলে 4 পাই, সরি পাই তো থাকছে না, 4 নিউ স্কোয়ার এল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, similarly q square divided by 4 new square ly square divided by c square plus r square divided by 4 new square lz square divided by c square equal to 1। এটাকে 3 নম্বর ইকুয়েশন দিই, এই ইকুয়েশনটা কিসের, ইলিপসয়েডের ইকুয়েশন। এবার পি কিউ আর এর ভ্যালু যাই দিই না কেন, মানে পি কিউ আর যা স্টেট বোঝাচ্ছে মাইনাস পি কিউ আর তাই স্টেট বোঝাচ্ছে, আবার পি মাইনাস কিউ আর তাই স্টেট বোঝাচ্ছে, আবার পি মাইনাস কিউ মাইনাস আর তাই স্টেট বোঝাচ্ছে। সিমিলারলি এরকম 8টা কম্বিনেশন, টোটাল 8টা কম্বিনেশন এরকম পাচ্ছি, এখানে মাইনাস পি মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি মাইনাস কিউ আর পি মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি কিউ মাইনাস আর, এরকম টোটাল 8টা সেট পাচ্ছি, যেখানে এই সেটগুলোর জন্য সেম স্টেটই থাকছে। সুতরাং আমি যদি একটা ইলিপস আঁকি 2 ডাইমেনশনাল, যদি আমি ভাবি এইখানে পি কিউ একটা আছে পয়েন্ট, এখানে পি কিউ একটা পয়েন্ট আছে, এখানে পি কিউ একটা পয়েন্ট আছে, আর পি কিউ একটা পয়েন্ট আছে, আমার এই এরিয়াটা যা হবে এটা 4 দিয়ে গুণ করলে টোটাল এরিয়াটা পাবো। এবার এখানে যে এরিয়াটা হবে সিমিলারলি এখানেও তাই এরিয়া হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে, তাহলে নাম্বার অফ মোড এখানে যা হবে এই পোর্শনও তাই হবে, এই পোর্শনও তাই হবে, এই পোর্শনও তাই হবে, তাহলে টোটাল নাম্বার অফ মোড আমি এই পোর্শন যদি ক্যালকুলেট করি তাহলে 1/4 অফ পাই এ বি হয়ে যাচ্ছে। সিমিলারলি আমি যদি 3 ডাইমেনশনালে দেখি তাহলে ভলিউম হবে, মানে 1/8 4/3 পাই এ বি সি, এইটা হয়ে যাচ্ছে আমার টোটাল নাম্বার অফ মোড ফর 3 ডাইমেনশনাল। তাহলে এগুলো যদি বসাই তাহলে নাম্বার অফ মোডস আমি পেয়ে যাচ্ছি, নাম্বার অফ মোডস আমি পেয়ে যাচ্ছি 1/8 ইন্টু 4/3 ইন্টু পাই, এ বি সির ভ্যালু ওই 2 পাই নিউ এল এক্স, সরি পাই বারবার লিখে দিচ্ছি ভুল করে, পাই কিন্তু নেই, 2 পাই নিউ এল এক্স বাই সি, 2 নিউ এল ওয়াই বাই সি অ্যান্ড 2 নিউ এইটুকুটা এখানে হবে 2 নিউ এল ওয়াই বাই সি ইন্টু 2 নিউ এল জেড বাই সি। ঠিক আছে, এই তিনটে গুণ করলে আমি পাবো 8-এর সাথে এই তিনটে 2 আর 8 কেটে গেল, তাহলে পেলাম 4/3 পাই সি কিউব, পাই বাই সি কিউব ইন্টু নিউ কিউব, আবার এল এক্স এল ওয়াই এল জেডটা হচ্ছে ভলিউম, এল এক্স এল ওয়াই এল জেডটা হচ্ছে ভলিউম এটা। এবার একটা কনসেপ্ট আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সো দ্যাট ইট হ্যাজ 2 ইন্ডিপেন্ডেন্ট ওয়েজ অফ ভাইব্রেশন, তাহলে টোটাল নাম্বার অফ মোডস এটা ইন্টু 2 হবে,
টোটাল নাম্বার অফ মোডস 2 ইন্টু এই কোয়ান্টিটিটা, তাহলে হয়ে যাচ্ছে 8/3 পাই বাই সি কিউব নিউ কিউব ইন্টু ভি। তাহলে টোটাল নাম্বার অফ মোডস পার ইউনিট ভলিউম কত হচ্ছে 8/3 টোটাল নাম্বার অফ মোডস পার ইউনিট ভলিউম পাই বাই সি কিউব নিউ কিউব। তাহলে এটা গেল নিউ ফ্রিকোয়েন্সি। এবার এরকম টোটাল নাম্বার অফ মোডস পার ইউনিট ভলিউম উইথ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ কতগুলো হবে, এটার ডেরিভেটিভ ডি অফ এটা মানে কত 8/3 পাই ইন্টু 3 নিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব ইন্টু ডি নিউ। তাহলে 3 ক্যান্সেল আউট, তাহলে 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ। এটা গেল টোটাল নাম্বার অফ মোডস পার ইউনিট ভলিউম উইথ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। তাহলে টোটাল এনার্জি ডেন্সিটি ডিস্ট্রিবিউশন কত উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, এটা ইন্টু একটা মোডের জন্য আমার কেটি করে কাইনেটিক কেটি করে এনার্জি লাগছে ইকুইপার্টিশন থিওরাম থেকে, হাফ কাইনেটিক হাফ পোটেনশিয়াল, হাফ কেটি কাইনেটিক আর হাফ পোটেনশিয়াল এনার্জি। ঠিক, তাহলে কেটি, তাহলে এটার জন্য কত হবে এটা ইন্টু কেটি, তাহলে আমার হয়ে যাচ্ছে এনার্জি ডেন্সিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ ই নিউ ডি নিউ, এটা ইন্টু কেটি আর কিচ্ছু না। তাহলে এটা 8 পাই কেটি নিউ স্কোয়ার বাই সি কিউব ডি নিউ। এবার যদি ইন টার্মস অফ ল্যামডা লিখি তাহলে ইউ ল্যামডা ডি ল্যামডা সমান সমান নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে ডি নিউ সমান সমান মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ইন্টু ডি ল্যামডা। বোথ সাইডে মড নিয়ে নিই, নেগেটিভ তো হবে না, সি বাই নেগেটিভটা আসছে কেন উইথ দ্য ইনক্রিজ অফ ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি ডিক্রিজেস, তাহলে সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা। এবার সব ভ্যালু এখানে যদি ইনকর্পোরেট করি তাহলে এখানে পাবো 8 পাই কেটি divided by lambda to the power 4 d lambda in terms of wavelength within the range lambda and lambda plus d lambda। তাহলে এটা হলো টোটাল নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম, টোটাল এনার্জি ডেন্সিটি পেলাম, রেলে জিন্স ডিস্ট্রিবিউশন ল এটাকে আমরা বলছি। দুঃখের বিষয় যে এই ডিস্ট্রিবিউশন লটাকে অ্যাপ্লাই করে এক্সপেরিমেন্টাল কার্ভটা সম্পর্কে আমরা কোনো ইন্টারপ্রিটেশন পেলাম না। এইখানেও এক্সপেরিমেন্টাল কার্ভটার ক্ষেত্রে শুধুমাত্র হাই ওয়েভলেন্থ রেঞ্জের ক্ষেত্রে এটা ভ্যালিড হচ্ছে, কিন্তু লো ওয়েভলেন্থ রেঞ্জের ক্ষেত্রে এটা ভ্যালিড হচ্ছে না। ফার্স্টেরটায় লোটা উইনের ক্ষেত্রে লোয়ে ভ্যালিড হচ্ছিল, হাই হচ্ছিল না, এটার জন্য হাই ল্যামডার জন্য ভ্যালিড হচ্ছে কিন্তু লো ল্যামডার জন্য ভ্যালিড হচ্ছে না। তাই পরবর্তীকালে প্ল্যাঙ্ক তার কোয়ান্টাম থিওরি দিলেন। পরবর্তীকালে এই সমস্ত ফেলিওরের জন্য মানে ক্লাসিক্যাল থিওরির এক্সপ্লানেশনের অভাবের জন্য প্ল্যাঙ্ক একটা নতুনভাবে চিন্তাভাবনা করলেন, একটা নতুন ব্রাঞ্চ অফ ফিজিক্সের কথা চিন্তাভাবনা করলেন যেটা কোয়ান্টাম থিওরি। মূলত এই ক্লাসিক্যালের জন্য ড্রব্যাকগুলো ছিল এনার্জিটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। প্ল্যাঙ্ক দেখালেন যে এনার্জিটা কন্টিনিউয়াস নয়, এনার্জিটা ডিসক্রিট। এই ডিসক্রিট এনার্জিটাকে কোয়ান্টাইজেশন অফ এনার্জি বলছে, যেখানে এক একটা কোয়ান্টা হচ্ছে এইচ নিউ, এনার্জি হচ্ছে এইচ নিউ, এটার ইন্টিগ্রাল মাল্টিপল হচ্ছে ইএন, এটা বললেন প্ল্যাঙ্ক। সেটা আমরা পরবর্তী নেক্সট লেকচারে দেখব প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি।